এত ব্যথা, খুব ব্যথা, পাটা মনে হয় আর ঠিক হবে না। উফ, মরে গেলাম বাবারে, মরে গেলাম। বলতে বলতে চোখের কোণ তুলে ইয়াসিরকে দেখল একবার। মানুষটা ভুরু কুঁচকে বলল। কিন্তু ব্যথা তো তোমার ডান পায়ে ছিল। তুষির হা হুতাশ শেষ, চোখ বিকট করে ফেল। এরে উত্তেজনায় ভুল হয়ে গেছে। ঝড়ে পেকে বাম হাত থেকে হাতটা ডান পায়ে এলো, এনে বলল। হ্যাঁ তাই তো, ডান পায়ে তো ব্যথা। আসলে দুটো পায়ে একসাথে থাকে তো মনে হয় একজনের কষ্ট আরেকজন মেনে নিতে পারেনি। ব্যথাটা তাই ডান পা থেকে বাম পায়ে চলে এসছে। আমি কি করব বলুন? ব্যথা করছে দেখেই না বললাম আমি। এসব নিয়ে আমি কেন শুধু শুধু মিথ্যে বলবো? ইয়াসির সরু চোখে বলল। আমি কখন বললাম তুমি মিথ্যে বলছো? তুষি থতমত খেল। চোরের চাপ ফুটে উঠল মুখে, কিন্তু দমে গেলে তো চলবে না। অসহায় চোখে বলল। এমন করছেন কেন আপনি? একটা মানুষ ব্যথায় মরে যাচ্ছে আর আপনি পুলিশের মতো যেটা করে যাচ্ছেন। তনিমা সুর মিলিয়ে বলেন। একদমই তাই। তাই এমন কেন রে স্বার্থ? দেখেছিস মেয়েটা কেমন করছে? কোথায় একটু সাহায্য করবি তা না। আমি কি সাহায্য করব? তোমরা কি ঘরে দিয়ে এসো। রেহনুমা হাত পাতলেন। এসো, দেখি ওঠো। আমারই ভুল, কেন যে তোমায় কাজে বলতে গেলাম। তুষি সজোরে মাথা নেড়ে বলেন। না না, আমি পারবোই না। পা টনটন করছে ব্যথায়। এত ব্যথা নিয়ে দাঁড়াতে গেলে হাঁটু থেকে বাকিটা ছিঁড়ে পড়ে যাবে। আমি পারবো না দাঁড়াতে। তরিমা চিন্তিত হয়ে বলেন। এ মা, হঠাৎ এত ব্যথা কেন করছে? ও স্বার্থ, কি হবে রে এখন? ডাক্তার ডাক না। ইয়াসিরের জবাব পেল না। সে কিছু ভাবছে। তুষি উসখুসে কণ্ঠে বলল। ইয়ে, আপনি একটু আমাকে ঘরে দিয়ে আসুন না প্লিজ। ইয়াসিরের চাহনি সন্ধিয়ান, কণ্ঠ পুরো করে বলল। এই ছোর, তুমি নাটক করছো না তো? মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চাইল তুষি বলল। ছি ছি, কি বলছেন আপনি? আপনার চোখে আমি চোর হতে পারি, কিন্তু মিথ্যেবাদী নই। জীবনে শেষ কবে মিথ্যে বলেছি সেটাই মনে নেই আমার। থাক, কাউকে আমায় ঘরে দিয়ে আসতে হবে না। আমি একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাব। পা খুলে যদি পড়েও যায় তাও কারো কোলে উঠবো না আর আমি। তুষির পা ভাঙলেও ওর আত্মসম্মান তো আর ভাঙেনি। তনিমা নরম মন হু হু করে উঠল, বলেন। না না, তুমি এই অবস্থায় একা কেন যাবে? পরপরই রুষ্ট চোখে চাইলেন ছেলের পানে। তুই কি রে স্বার্থ, দেখেছিস মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, আর এই সময়েও তোর সন্দেহ করতে হবে? আসামি ধরতে ধরতে মাথাটা গেছে, তাই না? যা না বাবা, ওকে একটু রেখে আয় না ঘরে। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেল। তর্ক বিতর্ক তার ধাতে নেই। নিশ্চুপ কোলে তুলল তুষিকে। অমনি পেলব দুহাত বাড়িয়ে ঘাড় জড়িয়ে ধরল মেয়েটা। একটু থমকাল ইয়াসির। জোনাকির মতো টিমটিমে মুখ পানে ভ্রু কুচকে চাইল। পরপরই গলায় জড়িয়ে থাকা হাত দুটো দেখল এক পল। সঙ্গে সঙ্গে থতমত ভাব করে হাত সরিয়ে নিল তুষি। ইয়াসির আর কিছু বলল না, চুপচাপ হাঁটা ধরল সামনে। আইরিন ফ্যাল ফ্যাল করে চেয়েছিল এতক্ষণ। তাকে ছেড়ে সবাই তুষিকে নিয়ে পড়েছে। গোটা ব্যাপারটাতে মেয়েটা বোকা বনে গেছিল। হুঁশ এলো এতক্ষণে। ইয়াসিরের প্রস্থান পথে বিমর্ষ চোখে চেয়ে রইল মেয়েটা। ইয়াসির ভাই অমন করে ওকে বুক থেকে সরিয়ে ওই বস্তি মেয়েটাকে কোলে তুলতে পারল। তার ভাবনার মাঝে মাথা ঘুরিয়ে ফেলল তুষি। দুজনে চোখাচোখি হলো। তুষির ঠোঁটে বিজয়ের হাসি। ইয়াসিরের কোলে ওঠা যেন শিরোপা জেতার মতন। হুট করে জিভ বার করে ভ্যাঙ্গালো ওকে। হতভম্ব আইরিন মুখ হাঁ করে ফেল। সব বিষণ্ণতা এবার পাল্টে এলো রাগে। এর মানে এই মেয়ে সত্যি নাটক করছিল। সহসা দাঁত কপাটি পিষে ধরল আইরিন। বিড়বিড় করে বলল। আমার সাথে পাঙ্গা নিলে দোষী? বেশ, এর মজা কাল টের পাবে তুমি। কালই বুঝবে আমি কী জিনিস। আর সবাই গদগদ করছে তো। কাল যদি এরাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বার করে, তো আমার নামই আইরেন না। তুষি দুষ্টামির হাসিটা আর নেই। অতটুকু ধীরে ধীরে উবে গেছে হাওয়ায়। ইয়াসিরের কোলে থাকার মাঝে তার গালের একপাশে স্পষ্ট দেখা যাচ্ছে শক্তপোক্ত ওই চিবুক। দেখে মেয়েটার দৃষ্টি বদলায়। বদলায় তার তাকানো ভাষা। টানা টানা চোখ মেলে অভিভূতের ন্যায় চেয়ে রইল তুষি, যাতে বিমোহ মুগ্ধতা আর অদ্ভুত এক সম্মোহ মিশে। মনের মধ্যে তখন এক ছন্দ, অচেনা এক উল্লাস, যার মানে তুষি জানে না। শুধু মুহূর্তটাকে বুকের এক কোণে রেখে দিতে সামনের পুষ্পানে সে হা করে রইল। বাতাসে তালে তালে অন্তপটে শীত তুলল মিতালির নব্য সেই সুর। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। তুষি বিমুগ্ধতায় ডুবে মরার মাঝেই আচমকা কোল থেকে ওকে ছুঁড়ে ফেল ইয়াসির। উড়ো পাতার মতো
তুলে বিছানায় গিয়ে ছিটকে পড়ল মেয়েটা। হুশ এলো ফিরল হকচকে। অ্যাসির বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো, ভুর নাচিয়ে বলল। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুষি চোখে মুখে বিস্ময় ভরকেছে খুব। প্রকট নেত্রে বলল। কি করেছি আমি? এভাবে ফেলেন, কোমরে হাড় নড়ে গেল তো। উফ মা! অ্যাসিড ধমকে বলল। একদম চুপ, ছিপকে চোর একটা। ভেবেছিলে তোমার অ্যাক্টিং আমি বুঝতে পারিনি? ব্যথা লাগার নাটক হচ্ছিল। তুষি মুখ চুপসে গেল, জিভ চলে এলো দাঁতের নিচে। এই রে, বিটকালটা তার মানে ধরে ফেলেছে। মিনমিন করে বলল। কি বলছেন? আমি কেন নাটক করব? আমার তো সত্যি ব্যথা লেগেছিল। ফের রুক্ষ গলায় ধমকালো ইয়াসির। আই সেই শাট আপ। তুষি রুহ উড়ে গেল। সিদ্ধারা সোজা হলো মরতে। ইয়াসির বলল। নেহাত মা তোমায় পছন্দ করেন বলে তখন সবার সামনে কিছু বলেনি, চাইনি উনার সামনে তুমি ছোট হও। আচ্ছা, তোমার লজ্জা করে না এসব করতে? একটু বিবেকেও বাঁধে না? তুষির চেহারাই মেঘ। ও কি এসব ইচ্ছে করে করেছে? ওই পেতনিটাকে ইয়াসিরের বুক থেকে সরানোর জন্যই তো। মাথা নুয়ে বলল। আর করব না, সরি। ইয়াসির ফোঁস করে শ্বাস পেল, বলল। সেটা তোমার জন্যই ভালো হবে। আর ভুলবশত যদি করেও ফেলো, আমি তো আছি। ভবিষ্যতে কখনো যদি দেখেছি কোনো কিছু নিয়ে কারো ইমোশনকে কাছে লাগিয়ে এইভাবে মিথ্যা বলেছ, একেবারে কানের নিচে মারব। ইয়াসির আপনারের মার তো খাওনি এখনো, একবার খেলে সারা জীবন মনে থাকবে। তুষির বুক লাফাচ্ছে, ধরপড় ধরপড় করছে কেমন। চোখের সামনে ভেসে উঠছে অতীতে সেই দৃশ্য। রুস্তমের ছেলে রোহানের পেটের তলায় হাঁটু দিয়ে একের পর এক প্রহার। ভাবতে ওর মাথা চক্কর দিল। হড়বড়ি বলল। না না, আর করবো না তো, বললাম তো করবো না। আর তাও এমন ভয় দেখাচ্ছেন কেন আপনি? অ্যাসির আর কিছু বলল না। ঘুরে যেতে নিলেই আচমকা ডেকে উঠল ও। শুনুন স্যার। দাঁতে দাঁত চেপে পিছু ফিরল ইয়াসির। কথাটা সার নয় স্যার। তোমার স্পেলিং এরকম কেন? তুষি ঠোঁট টিপে রইল, তার জিভ নিষ্পিস করছে খুব। ইয়াসিরের স্বর ভারী। ডেকেছ কেন? বলছিলাম যে আপনি গিয়ে গোসল করে নিন না। ও কপাল কুঁচকে বলল। কেন? তুষির কণ্ঠে উদ্বেগ। ওই বেদ আহ, ইয়ে ওই আইরিন আপনাকে জড়িয়ে ধরেছে তখন। তো হুম? না, মানে ওর গায়ে টিকটিকি ঢুকেছিল, ও আপনাকে ধরলো, এখন আপনার গায়েও তো লেগে গেল, তাই না? আপনার ভালোর জন্যই বলছি। টেল ফর ইয়োর গুড স্যার। ইয়াসির মুখের উপর বলল। আমার ভালো তোমাকে ভাবতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। টফার। মানুষটা বেরিয়ে গেছে। তুষি অমাবস্যার ছেয়ে থাকা মুখোশটিতে এক পল ফিরেও চায়নি। মেয়েটা বুক ফুলিয়ে লম্বা শ্বাস পেল, দুঃখে সুখে একাকার হওয়া শ্বাস। বিড়বিড় করে বলল। আমি না ভাবলে কে ভাববে? পরের দিন সন্ধ্যা থেকে জিভের খসখসে ভাব কমাতে জয়নব পাননি বসলেন। বয়সবালে মুখে রুচি থাকে না, হাত পা চলে না, দাঁতেও বিশেষ জো নেই। চাচুনিতে পান সুপারি ফেলে জয়নব একবার স্বামীর ছবিটাকে দেখলেন। পৃথিবীর প্রতি এখন আর ওনার তেমন মায়া নেই। ছেলে মেয়েরা বড় হয়েছে, যে যার জীবনে সুখী। এবার দুচোখ বোঝা শুধু সময়ের অপেক্ষা। জয়নব দীর্ঘশ্বাস ফেলেন। এরই মাঝে ঘরে পর্দা সরিয়ে উকি দিল আইরিন। উচ্ছল স্বরে ডাকল। নানু। বিদ্যা মুখ তুলে চাইলেন, দুগাল হেসে ডাকলেন। এসো নানু, ভেতরে এসো। আইরিন ঢুকলো ঘরে। স্ফূর্ত কদমে নানুর সামনে এসে বসল। জয়নব শুধালেন। বড় বৌমা হালিম রেঁধেছো, খেয়েছো? হ্যাঁ, খেয়ে এলাম। তুমি এই ভর সন্ধ্যাবেলা পান নিয়ে বসেছো কেন? মুখটায় কেমন অরুচি ধরেছে, কিছুই খেতে পারি না, তাই ভাবলাম জীবনে আছেই এটাই খাই। আইরিন হেসে বলল। মানুষের পান সাজানোর কৌটো তো এত সুন্দর হয়, তোমার কাছে না দেখলে বুঝতামই না। আমার আর কি, এইটা তো তোমার নানা ভাই। আইরিন আটকে দিল। জানি জানি, নানা ভাই আসামি ঘুরতে গিয়ে তোমার জন্য নিয়ে এসেছিল। এটার সাথে একটা বড় গয়নার বাক্স, তাই তো? জয়নব অবাক চোখে বললেন। ওমা, তোমার দেখি সব মনে আছে। থাকবে না? যখনই রুমে আসি তখনই এই এক গল্প শোনাও। নানা ভাই পানের কৌটা দিয়ে বলেছিলেন, জয়া বুড়ো হয়ে এটাকে আমরা একসাথে পান খাবো। দেখো, ভালো লাগলো তাই তোমার জন্য নিয়ে এলাম, তাই তো? হেসে ফেল জয়নব। আইরিন চুপ করে গেল, কিছু একটা ভেবে বলল। আচ্ছা নানু, তুমি না আমাকে তোমার গয়না দেখাতে চেয়েছিলে, এখন দেখাবে? জয়নব ভুরু বাঁকালেন। কি ব্যাপার বলো তো নানু? এমনিতে তো না ডাকলে বুড়ির কাছে আসো না, আজ হঠাৎ নিজে থেকে এলে, আবার গয়নাও দেখতে চাইছো? তেমন কিছু না, আম্মা তো সকালের ফ্লাইটে উঠে গেছে, এলেই আমাকে বাসায় নিয়ে যাবে। এখানে আস্তে আস্তে আবার 1-2 মাস,
তাই ভাবলাম তোমার সাথে গল্প করে যাই। আর এখানে আসা থেকে তুমি কতবার বলেছিলে গয়না দেখাবে, আমি এটা ওটা ছুটা দিয়ে দেখিনি, তাই আর কি। মাথা নাড়লেন জয়নব। আচ্ছা আচ্ছা, তা ভালোই হয়েছে। মরার আগে সবাইকে ভাগ করে দিতে হবে না? দাঁড়াও দেখাই। বিদ্যা উঠতে নিল, আটকালো। আচ্ছা, তুমি উঠছো কেন? চাবি কোথায় আমাকে বলো, আমি নিয়ে আসছি। জয়নব প্রসন্ন হেসে বলেন, কত লক্ষ্মী আমার নানু। যাও, ওই ড্রয়ারে চাবি আছে, একদম বড় সাইজেরটা দিয়ে খুলবে। আইরিন তাজ্জব হয়ে বলল, ওই ডয়ারে? এইরকম খোলামেলা জায়গায় কেউ চাবি রাখে নানু? আলমারিতে তোমার কত দামি দামি গয়না, কেউ নিয়ে গেলে? কে নিবে? নিজেদের বাড়ি, সবাই নিজেদের মানুষ। সবাই নিজেদের? রেশমি, তুষি, ওরা কি বাড়ির কেউ? কি যে বলো রেশমি, কত পুরনো কাজের লোক, কত বছর ধরে আছে এখানে, কোনোদিন একটা জিনিস এদিক থেকে ওদিক করেনি। আর তুষি, ও তো বাড়ির বউ এসব করে। আইরিনের শরীরটা জ্বলে গেল। চোখ বুজে সামলালো নিজেকে। আলমারিতে হাত দিতে দিতে স্বর নরম করলো, বলল, কাক বউ কাকে বলছো? ওকে ভাইয়া বউ মানে নাকি? আর যত যাই হোক, ও কিন্তু একটা চোর নানু। চোরদের স্বভাব কখনো যায় না। জয়নব কথা বাড়লেন না। আইরিন আলমারি খুলে চৌকস বক্সটা বের করে আনলো, বিছানার উপর রেখে বলল, অনেক ভারী। পাথরের তো। এর জন্য এত সুন্দর, একদম পুরনো রাজাদের সিন্ধুকের মতো লাগছে। নানা ভাইয়ের পছন্দ আছে নানু। জয়নব হাসলেন। আইরিনের চেহারায় আজ অন্যরকম দুর্দি, জলজল করছে তারার মতো। এত খুশি কেন কে জানে। জয়নব বাক্সটা খুললেন। স্বর্ণের তৈরি এক একটা ভারী গহনা দেখে আইরিনের মুখ চকচক করে উঠল। নানু দাদার সে আমলের জমিদার ছিলেন, নানুই তাদের একমাত্র নাতনি, সে হিসেবে গয়না এত চোখ ধাঁধানো। ও বলেই ফেলল, বাপরে, এত গয়না! জয়নব বললেন, আরও ছিল, 2 ছেলের বউ, তোমার মা সবাইকে দিয়ে দিয়ে এ কটা আছে, এগুলোও সব নাতনি আর নাত বউদের ভাগ করে দিয়ে দিব। আইরিনের মুখ ঝলকায়। নাতনির তালিকায় ও আছে, আবার যদি ইয়াসিরের বউ হয় তাহলে তো ওদিক থেকেও পাবে। জয়নব বললেন, আমার শাশুড়ি মা বিয়ের সময় আমাকে একটা বড় সীতাহার দিয়েছিলেন। আমি ঠিক করেছিলাম আমার বংশে যে প্রথম নাতি আসবে তার বউকে সেটা উপহার দেব। শাওন দাদুভাই তো আর নেই, সেই হিসাবে এখন ষাটো দাদুভাইয়ের বউ পা। বলতে বলতে থামলেন তিনি। দৃঢ় হাতের গতিটা বেড়ে গেল হঠাৎ। বাক্সের সমস্ত গহনে এক পল সতর্ক চোখ বোলালেন। আর্তনাদ করে বলেন, এ কি, সীতাহারটা কোথায়? আইরিন এটা ওটা নাড়ছিল, মুখ তুলল চকিতে। জিজ্ঞেস করল, কোনটা? যেটার কথা বললে মাত্র? হ্যাঁ, এখানেই তো ছিল, নেই কেন? নেই, সব গয়না ঢেলে দেখো তো। অস্থির হাতে বাক্স উল্টে দিলেন জয়নব। সমস্ত গহনা ভালো করে নেড়েছে দেখে ছটফট করে উঠলেন। নেই তো। হায় আল্লাহ, কি হলো, কই গেল, কোথায় পড়লো? পোড়া উত্তেজনে দাঁড়িয়ে গেলেন। অত বড় হার, বংশের ঐতিহ্য। আইরিন এই দিক সেদিক দেখে বলল, দেখেছো, আমি বলেছিলাম আরও রাখো এখানে ওখানে চাবি। কিন্তু কিসের কিন্তু? পুরো ঘরটা আগে খুঁজে দেখি, দাঁড়াও। শওকত অনেকদিন পর নিচে নেমেছে। শরীর এখন মোটামুটি ভালো। সোফায় পিঠ হেলে বসতে চায়ের কাপ নিয়ে হাজির হলো তুষি। ভদ্রলোক চোখ তুলে চাইলেন, হাসলেন ওকে দেখে। জিজ্ঞেস করলেন, তুই বানিয়েছিস? তুষি মাথা নাড়ল দুপাশে, সরল স্বীকারোক্তি দিল। আমি চা বানাতে পারি না। শওকত কাপ হাতে নিলেন, কণ্ঠে হতাশা। কি পারিস তাহলে? খেতে পারি। বস্তির টঙে বসে বসে অনেক চা খেতাম, একদিনে 4 কাপ চাও খেয়েছি জানেন। বলে তুষি গর্বের হাসি হাসল। শওকত মাথা নাড়লেন, বুকে দীর্ঘশ্বাস বলেন, চা বানানোটা একটু শিখে নিস, বুঝলি মা? আমিও এত চা প্রিয় মানুষ, যখন তখন চাইলে তনিমা খ্যাক করে উঠে। তুই বানাতে পারলে অন্তত এই ব্যাপারটা একটু ঠিকঠাক খেতে পারবে। তুষি ফের মাথা নাড়ল। কিছু বলতে যাচ্ছিল, আচমকা উপর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো আইরিন। বড় মামা, বড় মামি, ছোট মামি, কে কোথায় আছো? বাড়িময় তার হাঁক ডাকে তটস্থ হলো সকলে। জয়নবকে ধরে ধরে নামছে আইরিন, গতিবেগ উল্কার ন্যায়। তনিমা রেহনুমা ছুটে এলেন। ইউসা মিন্তু ঘর থেকে বের হলো দৌড়ে। বসার ঘরটা নিমিষেই মানুষে ভরে গেল। শওকত বললেন, কি হয়েছে আইরিন? জয়নবের অস্থির মুখটা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন তনিমা। কাছে গিয়ে বললেন,
এ কি আম্মা, এমন লাগছে কেন? আপনাকে কিছু হয়েছে? আইরিন জয়নবকে চেয়ারে বসালো, বৃদ্ধা ফ্যাস ফেসে গলায় জানালেন। সীতাহারটা পাচ্ছি না বৌমা, বাক্সে নেই। এক ঘোষণায় আটকে উঠল সবাই। রেহনুমার কণ্ঠে আর্তনাদ। কি বলছেন? বাক্সে নেই মানে? কোথায় যাবে অত বড় হার, অত ভারী স্বর্ণ? কোথায় হাওয়া হয়ে গেল? কোথায় হাওয়া হয়ে গেল? অয়ন একটু এলো বাদে হুলুস তুলুস গতির ব্রেক কষল ঠিক তুষির পাশে দাঁড়তে। ব্যগ্র কণ্ঠে শুধালো। কি ব্যাপার, কি হয়েছে? আইরিন এমন চেঁচালি কেন? উত্তর দিলেন তনিমা। আমার গয়নার বাক্স থেকে সীতাহার নাকি গায়েব হয়ে গেছে। জয়নব বিচলিত আওড়ালেন। কখনো তো এমন কিছু হয়নি, সব তো ঠিকঠাকই থাকে। আজ হঠাৎ এসব কি করে ঘটলো কিছু বুঝতে পারছি না। অয়ন বলল। এক মিনিট। দিদুনের বাক্স তো আলমারিতে থাকে। আলমারি খুলে হার কে নেবে? এই বাড়িতে বাইরের কে আছে? একটা আস্ত হার এমনি এমনি বাক্স থেকে উধাও হয়ে গেল? আশ্চর্য। আইরিন বলল। আহা ভাইয়া, এত আশ্চর্য হচ্ছ কেন? হাত তো আর নিজে নিজে উধাও হয়নি, নিশ্চয়ই কে উধাও করেছে। বলতে বলতে তার নজর ঘুরে এলো তুষির দিকে। ইউষার চোখ পড়ল সেটা। মেজাজ খারাপ করে বলল। কি বলতে চাইছো তুমি আপু? আমি কি বলবো, যা বলা সে তো নানুই বলছে। আগে কখনো নানুর হারটার এমন হারিয়েছে? আজকে হারালো কেন, কার জন্য, সেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে ইউষা? রেনুমা মাথা নেড়ে বলেন। আমারও মনে হচ্ছে হার চুরি হয়ে গেছে। এটা তো অসম্ভব কিছু না আপা। 7 ভরি স্বর্ণের হার, আর আম্মা যেমন চাবি এখানে ওখানে রাখে, মাঝে মধ্যে তো ভুলেও যায় চাবির কথা। কিন্তু কে নেবে হারটা? বাড়িতে তো বাইরের লোক কেউ আসেইনি। তুষির চোখ কপালে উঠল। 7 ভরি স্বর্ণ, কিন্তু কে করলো এই কাজ? যেখানে স্বয়ং ওর মতো চোর উপস্থিত, সেখানে নতুন চোরের আমদানি হলো কি করে? ও তো নিজেও এখন আর এসব চুরি টুরি করে না। শওকত বলেন। কিন্তু তা কি করে হয়? আম্মা সারাক্ষণ ঘরে থাকে, বাইরের লোকজনও খুব একটা বাড়িতে আসেনি। রাতের বেলা যে কেউ এসে চুরি করবে তার উপায় নেই। এ তো করা সিকিউরিটি থাকে গেটে। আইরিন বলল। মামা, বাইরে থেকে চোর আসবে কেন? চোর তো আমাদের ঘরেই আছে। এই যে মেহরিন রহমান তুষি, কারওয়ানের নাম করা ছিটকে চোর, ওর কথাই সবাই ভুলে গিয়েছো। তুষি বিস্ফোরিত চোখে চাইল। অয়ন সাথে সাথেই বলল। আইরিন, কি ধরনের কথা এসব? তাহলে আর কি বলবো, ও তো চোর নয়, ও নাকি কোনোদিন চুরিই করেনি। কদিন আগে তুমিও না বললে ভাইয়াও তোমারও মানিব্যাগ নিয়ে গেছিল? তবে ইউষা বলল। আইরিন আপু, তুমি থামবে? তুষিকে তুমি পছন্দ করো না, বেশ ভালো কথা। তাই বলে বাড়িতে যা ঘটবে তা ওর উপরে চাপিয়ে দেবে কেন? আমি কেন চাপিয়ে দেব? যা সত্যি তাই বললাম। আচ্ছা ছোট মামি, তুমি অন্তত ভেবে দেখো আমি ঠিক বলছি কিনা। যে মেয়ে রাস্তায় রাস্তায় পকেট কেটে বেড়াতো, সে নানুর অমন ভারী সীতাহার দেখলে লোভ সামলাতে পারবে? আর গয়নার বক্সের মধ্যে তো ওটাই সবচেয়ে দামি হার ছিল, তাই না? রেনুমা সহসা সুর পাল্টে ফেলেন, ঘাড় নেড়ে বলেন। তাই তো, আপা অত কিছু ভুল বলেনি। কি বলছিস ছোট, তোর কি মাথা গেছে? তুষি কেন চুরি করবে? ও আমার ছেলের বউ। আইরিন বলল। বউ? ও নিজেকে বউ ভাবে? এই মেয়ে একটা বস্তি থেকে উঠে এসেছে। ওসব বস্তির ছোট লোকেরা কি কখনো ভালো হয় নাকি? শওকত চাপা কণ্ঠে ধমকালেন। আইরিন, হচ্ছে কি? সম্পর্কে ও তোমার বড় বড় ভাইয়ের বউ। ভাই তো আর মানে না মামা, তাহলে আমি কেন মানবো? তুষি হতভম্ব হয়ে সব কথা শুনছিল। গোটা ব্যাপারটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ও তো জয়নবের ঘরে চৌকাঠও আজ অবধি যায়নি, চুরি করবে কখন? জয়নব অধৈর্য হয়ে বলেন। বৌমা, তোমরা হারটা খোঁজার ব্যবস্থা করো, ওটা আমার শাশুড়ির স্মৃতি, এত বছর আগলে রাখলাম, এখন না পেলে? তনিমা গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন। আম্মা, আপনি শান্ত হন, হার পাওয়া যাবে। আমরা দেখছি, সবাই দেখছি। অয়ন বলল। দিদুনের ঘরটা একবার ভালো করে খোঁজে দেখলে হতো না? ঈর্ষা সজোরে মাথা ঝাঁকলো, সেও একমত। আইরিন বলল। নানুর ঘর আমি দেখে এসেছি, কোথাও হার নেই। আমি বলছি ভাইয়া শোনো, এই হার তুষি চুরি করেছে। তুষি গর্জে উঠল অমনি। পেতনির বাচ্চা, একদম আমাকে চোর বলবে না, মেরে মুখ ভেঙে দেবো কিন্তু। আইরিন হতবাক হয়ে বলল। শুনেছ ছোট মামি, বাসা শুনেছ ওর? জঙ্গলি কোথাকার।
ওই চুরি করেছে, আই এম শিওর। ওর ঘর তল্লাশি করলেই হার পাওয়া যাবে। ইউষা চক শব্দ করে বলল, আইরিন আপু, তুমি কি শুরু করেছো? তুষি তো সারাদিন নিচেই থাকে। ও কি দিদুনের ঘরে যায়? তাহলে কখন চুরি করবে? সেটা ওই চোরকেই জিজ্ঞাসা করে দেখো, ওই ভালো বলতে পারবে। তুষি কটমট করে বলল, ঠিক আছে, তোমার মুখ যখন এত চুলকাচ্ছে তখন চলো আমার ঘর দেখে আসবে। কিন্তু যদি হার না পাওয়া যায় তখন তুষির মারের হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, বলে দিলাম। এমন থাপ্পড় মারবো একেবারে সারা জীবনের মতো কানা হয়ে যাবা। তনিমা মৃত স্বরে শাসালেন। আহ তুষি, হচ্ছে কি? কি কথা এইসব? রেহনুমা বলেন, আপা চলো ঘরটা দেখে আসি ওর। তনিমা জায়গা ছেড়ে নড়লেন না। তুষির ঘর তল্লাশি মানে ওকে অপমান করা। দুগাল ফুলিয়ে বিরক্ত শ্বাস ফেল। আইরিনের সবেতে বাড়াবাড়ি, সাথে আবার ছোট মা জুটেছে। আরে মেয়েটা আগে যা ছিল ছিল, এখন তো পড়াশোনা করছে, আদব কায়দা শিখছে, এখন ওসব নিয়ে খোঁজে দিতে হবে। তুষি রেহনুমাকে বলল, আপনি যান, গিয়ে সব ভালো করে দেখে আসুন। আমি তো জানি কিছুই পাওয়া যাবে না। ওই পেতনি শুধু শুধু ইঁদুরের মতো চেঁচাচ্ছে। আইরিন ফুঁসে উঠল। মুখ সামলে কথা বলো তুষি। রেহনুমা অতিষ্ঠ, বাকিরাও তাই। আইরিনকে থামাতে ওর হাত ধরে টানলেন তিনি। তুমি এসো, আমার সাথে এসো। এসব অশান্তি আর ভালো লাগে না। ওর ঘর দেখে এলেই তো ল্যাটা চুকে যাবে, তাই না? এসো। আইরিন সাপের মতো ফোঁস করতে করতে পা বাড়ালো। ভ্রুক্ষেপহীন তুষি ভেঙচি কাটল ফের। তনিমা নীরস শ্বাস ফেলে মাথা নাড়লেন দুপাশে। জয়নবের চিন্তিত মুখ শুষ্ক প্রায়। কত পুরনো হার, কখনো এমন হলো না। কোন অশনি যে নামলো ঘরে, ঈর্ষা ঘামছে। আর চোখে সে তুষির প্রজ্জ্বল মুখখানা দেখল। মেয়েটার হাত সাপের সমস্যা আছে সত্যি, কিন্তু তাই বলে দিদুনের হাত তো আর নেবে না, নাকি নিয়েছে? ও ফিসফিস করে বলল, তুষি, সত্যিই তুমি কিছু করনি তো? তুষি মাছি তাড়ানোর মতো হাত নিয়ে বলল, আরে না, আমি ভালো হয়ে গেছি। ঈর্ষা ঘাড় দোলায়, স্বস্তির শ্বাস ফেলে হাসে। না, ওর তাহলে বুঝতে ভুল হয়নি। তারপর কিছু সময় কাটলো। ঘরে ইটকাঠের বাকে থমথমে নীরবতা নেমেছে। কারো মুখে কথা নেই, অস্বস্তি আর অপ্রতিভ সকলে। তুষির ঘর তল্লাশির ব্যাপারে তাদের জোরদার আপত্তিটা মুখশ্রীতে স্পষ্ট। ঠিক সেই সময় স্টোর রুম হাতে চেঁচিয়ে উঠলেন রেহনুমা। আপা! নিতম্ভ সবে চমকে উঠল। চকিতে ছুটে গেল এক একজন। তুষির কপালে ভাঁজ বসেছে। ঘরে কি হাতি ঘোড়া রেখে এসেছিল? এমন চেঁচালো কেন? ঈর্ষার পিছু পিছু চৌকাটে এসে থামল সেও। দৌড়ে আসা মানুষগুলো দৌড় করায় স্তম্ভে নেই দাঁড়িয়ে। সকলের থমকে থাকা চাহনি অনুসরণ করে ঘরের ভেতর চাইল তুষি। গোটা আকাশটা মাথার উপর ভেঙে পড়ল সহসা। বিছানায় তোষকের এক কোণে উল্টানো রেনুমা পাশেই দাঁড়িয়ে, হাতে ঝুলছে স্বর্ণের বাঁধানো লম্বা সীতাহার। তুষি বক্ষস্থল ছ্যাদ করে উঠল। মুখে রক্ত শুকিয়ে সাদা হলো নিমিষে। আইরিন বলল, এবার কি বলবে তুষি? চুরি না করলে হার তোমার বিছানার নিচে এলো কি করে? তুষি উত্তর দিতে পারল না। বিস্ময়ে বাকরুদ্ধ মেয়েটা ঈর্ষা করুণ চোখে ফিরে চায়। বিমর্ষ গলায় বলে, তুমি সত্যি চুরি করেছো তুষি? আমার এত বিশ্বাস, ভালোবাসা, তবে এই দাম দিলে? তুষি মাথা কেমন ফাঁকা হয়ে গেছে। সদ্য পৃথিবী চিনতে থাকা শিশুর মতো মেয়েটা নিস্তব্ধ চোখে চেয়ে রইল শুধু। তুরন্ত ক্ষিপ্ত বাঘিনী নাই ওপাশ হতে ছুটে এলো আইরিন। সবার সামনে দিয়ে এক উন্মাদ পশুর মতো হামলা করলো ওর উপর। গায়ে সবটুকু জোর দিয়ে সজোরে এক চড় মারতেই অপ্রস্তুতিতে ছিটকে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তুষি। হকচকালো প্রত্যেকে। ঈর্ষা আত্মনাদ করে ওঠে। তুষি! পরপর ঝোরে বাতাসের মতন দৌড়ে গেল সে। তুষি স্তব্ধ, বিমূঢ়, বিস্ময়ের নাই চাইল ফিরে। আইরিন হিসিস করছে, চোখে মুখে উজ্জ্বল গরিমা। ফের এগোতে নিতেই হাতটা চেপে ধরল অয়ন। ধমকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? মারলি কেন ওকে? আইরিন পাল্টা চেঁচিয়ে উঠল, বেশ করেছি মেরে, কেন মারবো না? তখন সবার সামনে ও কি বলল শুনুনি? গয়না না পাওয়া গেলে ও আমাকে মারবে, আর এখন গয়না পাওয়া গেছে তাই হিসেবে মিলিয়ে নিতে এবার আমি ওকে মারলাম। তনিমা বলেন, আইরিন, আমরা বড়রা কেউ এখনো মরে যায়নি যে তোমাকে হিসাব মেলাতে হবে। তো সে যাই করুক, ও ইয়াসিনের বউ। কিছু করার আগে একটু অন্তত মাথায় রাখবে। রেহনুমা এগিয়ে এসে বলেন, আপা তুমি এখন এসব বলছো? এই যে দেখো মায়ের হার, দেখতে পাচ্ছ ঝুলছে আমার হাতে। এটা তুষির বিছানা নিচ থেকে পেয়েছি। অথচ একটু আগে এই মেয়ে কত বড় বড় কথা বললো সবার সামনে। আইরিন তো ভুল কিছু করেনি।
আমাদের বাড়ির মেয়েকে মারবে বললে আমরা কি কাউকে ছেড়ে দেবো নাকি? তনিমার কথা হারিয়ে গেল। কার হয়েই বা বলবেন? তুষি তো সেই পথ খোলা রাখিনি। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না সত্যি এরকম কিছু ঘটেছে। আত্মনজরে তুষির দিকে ফেলেন তনিমা। দুই ঠোঁট ফাঁকা করে মেয়েটা হাঁ করে চেয়েছে অপরাধ ও করল। তারপর এই বিস্ময় কিসের? ঈর্ষা উদ্বিগ্ন হয়ে বলল, তুষি, ব্যথা লাগছে তোমার? ওঠো, আমার হাতটা ধরে ওঠো। অমনি খ্যাক করে উঠলেন রেহনুমা। খবরদার ইউষা, তুই ওই চোর মেয়েকে ছুবি না। সরে আয় ওর থেকে, সরে আয়। মা, আমি... মেয়েটাকে পুরো কথা বলতে দেওয়া হলো না। পূর্বেই হনন করে এসে টেনে নিলেন রমণী। তুষি তখনও বিমূর্ত বনে রইল। কি থেকে কি ঘটছে ও কিচ্ছু বুঝতে পারছে না। শওকত বসে পড়লেন চেয়ারে। জৈনব দুপাশে মাথা নেড়ে বলেন, সি সি ছি। তুষির শরীরে কথাটুকু কাটা হয়ে বিঁধল। মনে হলো ছিটা ওকেই বললেন বৃদ্ধা। হ্যাঁ ওকেই। ফের কানে এলো জয়নবের আওয়াজ, নিরাশ কণ্ঠে বলছে, শেষমেশ বাড়ির বউই বাড়ির গয়না চুরি করলো। নৈসর্গিক দিনের ফকফকে আলো, আকাশে বুক ছুটে বেড়ানো পাখি কিংবা তোর ডগায় বসে থাকা রোদের ধারে ভীষণ চপলতা আজ সব কিছু স্বাভাবিক সুন্দর। তবে সৈয়দ নিবাস তার গোলজুড়ে বসেছে এক আশ্চর্য নীরবতা। বসবার ঘরে মানুষের কমতি নেই। সাইফুল ইয়াসির বাদে প্রত্যেকেই উপস্থিত, অথচ কারো মুখে কথা নেই। বিস্ময়ে হতাশায় নিস্তেজ দৃষ্টিগুলো শুধু লেগে গেছে মেঝেতে। বিস্ময় হতাশায় নিস্তেজ দৃষ্টিগুলো শুধু লেগে গেছে মেঝেতে। সকলের নিঃশ্বাসের এক থমথমে ভার ছড়িয়েছে হাওয়ায়। যেন এই ঘর, এই মানুষগুলো এই মুহূর্তটা জমে গেছে অদৃশ্য এক শূন্যতার জালে। টেলিফোনে কথা বলছে রেহনুমা। সংযোগ গিয়ে ঠেকেছে সুদূর ইয়াসিরের থানায় এক ল্যান্ডফোনের লাইনে। ছেলেটাকে এখনই বাড়িতে আসার তলব পাঠিয়েছেন তিনি। এতবার জিজ্ঞেস করলো কি হয়েছে, উত্তর দিলই না। শকত মাথা নুয়ে বসে আছেন। পাশে দাঁড়িয়ে আশাও তো নির্বাক তারা। তনিমার চেহারায় মেঘের অন্ধকার কেবল ছুটে ছুটে ঘুরছে। বারবার চোখ মুছছে ইউষা। এমন পিনপত নীরবতার মাঝে তার মৃদু ফ্যাচফেচে কান্নাটা শোনা যাচ্ছে অল্প। অথচ তুষি, ওর চোখে জল নেই। তবে ধুধু মরুতে কোনো তৃষ্ণাত্ম পথিক যেমন শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সেইভাবে অদূরে কোথাও একটা দেখছে সে। মিন্তু চুপ করে বসে আছে। বরদের মাঝে কিছু বলার নেই তার। রেনুমা যে কোনো সময়ই ধমকে ঘরে পাঠিয়ে দিতে পারেন। জয়নব একরকম নিশ্চুপ। রেনুমা কথা শেষ করে আইরিনের পাশে এসে দাঁড়ালেন। ঘোষণা করলেন সবার উদ্দেশ্যে, এই স্বার্থ আসছে, এই মেয়ের ব্যবস্থা ওই এসে করুক। এমন চোর মেয়েকে বাড়িতে আর একটা দিনও রাখা ঠিক হবে না আপা। আমি অন্তত আর চাইছি না সেটা। তনিমা নিরুত্তর। একটু একজাজ ও হু হাতাশ করলেন না। আইরিন আর চোখে তুষির দিকে চাইল। মেঝেতে দু পা ভাঁজ করে বসে আছে মেয়েটা। সেই থেকে এইরকম বসে। ফর্সা সুন্দর মুখখানা কি করুন কি ফ্যাকাশে। এত অসহায়, এতটা দুরবস্থা তো বস্তির তুষি কোনোদিন ছিল না। আইরিন ঠোঁট টিপে করুর হাসল। পরপর সেই হাসি মিলিয়ে নিল রুক্ষতায়। গলা ঝেড়ে বলল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধার নয়। একটু আগ পর্যন্ত কেউ আমাকে বিশ্বাস করছিল না, এখন মিলল তো, হলো তো প্রমাণ। কি ইউষা, কিছু বলবে এখন? ইউষা চিবুক নামিয়ে রাখলো বুকে। ওর কাছে উত্তর নেই। চোখসহ মনটাও টলমলো করছে বিষাদে। যে মেয়েটাকে শুরু থেকে ও বোনের মতো ভালোবাসলো, বন্ধুর মতো আগলে রাখলো, সেই তুষি পারলো এমন করতে? পারলো আর বিশ্বাস নিয়ে খেলতে? কতবার বারণ করেছিল বাড়ির জিনিসে হাত না দিতে, কতবার সাবধান করেছিল। অথচ তুষি ওর এই সামান্য কথাটুকু এক ফোঁটাও দাম দিল না। তনিমা বলেন, তুষি, আমি তোমাকে কতটা পছন্দ করতাম হয়তো তুমি নিজেও তা জানতে। স্বার্থ না চাইলেও ও বউ হিসাবে তোমাকে আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফসোস, সব তো দূর, তুমি নিজেই ঠিক হলে না, বরং প্রমাণ করে দিলে চোরের মন গ্রহীণ জঙ্গলের মতো হয়। সেই জঙ্গল চাইলেও কেটে কুটে সাফ করা যায় না। তুষি মাথা তুলে চাইল। 20 বাক্যের এক ঝটকা আঘাতে নীল হলো সারা মুখ। আর তো ব্যাকুল স্বরে বলল, বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি সত্যি চুরি করিনি। রেনুমা খেয়ে উঠলেন। চুরি করনি? তাহলে হাতটা তোমার বিছানার নিচে কি করে গেল? উড়ে উড়ে? তুষির নিস্পন্দন জবাব, আমি জানি না। আইরিন টেনে টেনে বলল, বাবা, কি সুন্দর কথা। উনি জানেন না সব চোরের মুখে একই কথা থাকে মামি। কেউ নিজেদের অন্যায় স্বীকার করতে রাজি নয়। আগেও যেমন ছিল এখনও তাই।
কয়লা ধুলে কি আর ময়লা যায়? হ্যাঁ, ইউসা নিতে পারল না, প্রতিবাদ করলো রিনরিনে স্বরে। আপু তুমি চুপ করো, মা তো বললেন ভাইয়া আসছেন, ভাইয়া এসে যা করার করবে। তুমি ওকে এত কথা শোনাচ্ছ কেন? ও তো আর তোমার গয়না নেয়নি। রেনুমা ফুঁসে উঠলেন সহসা।